ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়, লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি ন্যারেশন চেঞ্জের উপরে। যদি ন্যারেশন চেঞ্জ, আই গ্যারান্টি যে ন্যারেশন চেঞ্জের এই ক্লাসটা যদি তোমরা দেখো, তাহলে ন্যারেশন চেঞ্জ কিন্তু তোমাদের জীবনে ভুল হবে না। বা যারা বিগিনার তাদেরকেও বলছি, আর যারা বাচ্চাদেরকে শেখাচ্ছেন তাদেরকেও বলছি। কিন্তু প্লিজ সমস্ত জিনিসগুলো আমি ক্লিয়ার করি। ন্যারেশন কথার অর্থ হলো উক্তি, যেটা ন্যারেট থেকে এসছে। আর স্পিচ কথাটা এসছে স্পিক থেকে এসছে। স্পিক মানে কথা বলা, স্পিকটা হলো ভার্ব আর স্পিচটা হলো নাউন। আর ন্যারেট কথার অর্থ হলো বর্ণনা করা, ন্যারেটটা হলো ভার্ব আর ন্যারেশনটা হচ্ছে নাউন। স্পিক এটা হচ্ছে নাউন। তো আমরা যখন কি করি, কোনো কথাকে বলি, আমি যেমন রাম বলল, কমা ইনভার্ট কমা শুরু, ধরো একটা কথা হয়েছে রাম সেড আই এম ইল। রাম বলল আমি অসুস্থ। তাহলে এখানে লক্ষ্য করো যে রাম বলল আমি অসুস্থ, এই কথাটা রামের কথাটাকে সরাসরি তুলে ধরছি। তাই এটাকে আমরা কি স্পিচ বলবো? এই স্পিচটা কিসে আছে? তোমরা বলবে যে এই স্পিচটা স্যার ডাইরেক্ট স্পিচে আছে। তাহলে স্পিচের একটা ভাগ হলো ডাইরেক্ট স্পিচ বা প্রত্যক্ষ উক্তি, যাকে বাংলায় কি বলে প্রত্যক্ষ উক্তি। এরপরে এই কথাটাকে আমি যখন বলবো, অন্য কেউ বলবে যখন, তখন বলবো যে রাম বলেছিল যে সে ছিলই, হি ওয়াজ হি। এই কথাটাকে যখন অন্য কেউ বলবে যে রাম বলেছিল যে সে অসুস্থ ছিল, তখন রামের কথাটাকে যখন অন্য কেউ বলবে, তখন সেটা কিন্তু কি হবে? ইনডাইরেক্ট স্পিচ। তাই এটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। এই যে এই স্পিচটাকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে স্পিচের দুটো ভাগ, একটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট ন্যারেশন, আর একটা হলো ইনডাইরেক্ট ন্যারেশন। কি করে বুঝতে পারবে এটা ডাইরেক্ট না ইনডাইরেক্ট? এই যে ইনভার্টেড কমা, এই যে এইটাকে 66, 99, 66, 99, এটা যদি থাকে, এটার মধ্যে যদি কোনো কথা থাকে, তাহলে জানবে যে সেই কথাটা বক্তার কথাটাকে সরাসরি তুলে ধরা হচ্ছে, তখন তাকে ডাইরেক্ট ন্যারেশন বলে বা প্রত্যক্ষ উক্তি। আর যখন সেই কথাটাকে অন্য কেউ বলবে যে রাম বলেছিল যে সে অসুস্থ ছিল, তখন সেই কথাটাকে আমরা কি বলবো? ইনডাইরেক্ট ন্যারেশন। এরপরে দুটো জিনিস তোমাদেরকে জানতে হবে, যে এই যে রাম বলেছিল যে আমি হয়ে অসুস্থ, এখানে রাম বলেছিল, রাম সেইড, সে পাস্ট টেন্স সেইড আছে, আর একটা হচ্ছে আমি হয়ে অসুস্থ। তাহলে এই যে সেড, এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। তাহলে রিপোর্টিং ভার্ব কাকে বলে? যে ভার্বটি ব্যবহার করে বাক্য কথাটা বলে। তাহলে রাম কোন ভার্বটা ব্যবহার করে কথা বলবে? রাম সেড, রাম বলেছিল। তাহলে রাম এই যে সেড নামক ভার্বটি ব্যবহার করে কোনো একটি কথাকে পরিবেশন করলো, একে বলা হয় রিপোর্টিং ভার্ব। সংক্ষেপে আরভিও বলতে পারবো রিপোর্টিং ভার্ব। আর এইটা যে কথাটা বক্তা বলছে, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, ইনভার্টেড কমার হচ্ছে একটা পাংচুয়েশন মার্ক। যখন সরাসরি কোনো কথা তুলে ধরা হয়, তখন এই ইনভার্টেড কমা মাধ্যমে সেটা পরিবেশন করা হয়। এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টেড স্পিচ কোনটা? বক্তা এই যে রাম যে কথাটা বলল, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তাকে বলা হয় রিপোর্টেড স্পিচ। মানে যেটা রিপোর্ট করা হলো। আমরা বলি না যে সে থানায় গিয়ে ওখানে রিপোর্ট করেছিল, তো সেই রিপোর্ট করা যে কথাটাকে বক্তা বলবে, যেটা ইনভার্টেড কমার মধ্যে থাকবে, তাকে রিপোর্টেড স্পিচ বলে। এই দুটো তো জানলাম। এরপরে যে জিনিসটা জানবো, যে ন্যারেশন চেঞ্জ কি করব, ন্যারেশন চেঞ্জ কাকে বলে। তাহলে ডাইরেক্ট ন্যারেশন থেকে ইনডাইরেক্ট ন্যারেশন এবং ইনডাইরেক্ট ন্যারেশন থেকে ডাইরেক্ট ন্যারেশনে চেঞ্জ করার পদ্ধতির নাম হচ্ছে ন্যারেশন চেঞ্জ। ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট। এরপরে খেয়াল রাখতে হবে, এখানে যে ইনভার্টেড কমার মধ্যে যে বাক্যটি রয়েছে, সেই বাক্যটি কি কি হতে পারে? সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হতে পারে। অ্যাসার্টিভ মানে সাধারণ বাক্য। সেটা কি বাক্য হতে পারে? সাধারণ বাক্য কি করে বুঝবে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে যা কিছু থাকবে শেষে ফুল স্টপ থাকবে।
এটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব রয়েছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য বা স্টেটমেন্ট। এরপরে যদি প্রশ্ন থাকে তখন তাকে বলা হয়, এই বাক্যে যদি প্রশ্ন থাকতো যে অ্যাম আই ইল, তখন সেটা কি বাক্য হতো? ইন্টারোগেটিভ সেন্টেন্স হতো বা প্রশ্নবোধক বাক্য। নাম্বার 3 হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ আদেশ, অনুরোধ, উপদেশ বোঝালে তাহলে এটা প্রশ্ন বোঝাবে, প্রশ্নবোধক চিহ্নটাও থাকবে। আর এটা আদেশ বোঝাবে, উপদেশ বোঝাবে, অনুরোধ বোঝাবে, তখন তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো আমরা। নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স। ইচ্ছা বা প্রার্থনা বোঝাবে, ভগবান তোমার মঙ্গল করুক। ইচ্ছা বা প্রার্থনা, আমি কি পাখি হতে চাই, যদি আমি পাখি হতাম আকাশে উড়তাম। ইচ্ছা বা প্রার্থনা বোঝালে অপটেটিভ সেন্টেন্স হয়। নাম্বার 5 সেন্টেন্স হলো এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি উচ্চারণ করে লিখবে বা বাচ্চাদের উচ্চারণ করে শেখাবে। বিস্ময় সূচক বাক্য। কি সূচক? বিস্ময় সূচক। কি করে বিস্ময় সূচক বুঝতে পারবো? এক্সক্লামেটরি সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের দ্বারা মনের আবেগ প্রকাশ করে, ভয় হতে পারে, দুঃখ হতে পারে, কান্না হতে পারে, ঘৃণা হতে পারে, বেদনা হতে পারে, তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বলে। তো এইখানে যে সেন্টেন্সটা থাকবে, এখানে যে এই যে রাম সেড আই এম ইল, এখানে আইটা হলো সাবজেক্ট, অ্যামটা হলো ভার্ব আর শেষে ফুল স্টপ রয়েছে, তাহলে এটা হচ্ছে সাধারণ বাক্য, সাধারণভাবে কোনো কথা বলা হচ্ছে। তাহলে ন্যারেশন চেঞ্জের আমরা কোন নিয়ম এখানে ফলো করতে হবে? এখানে ফলো করতে হবে ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম। তাহলে আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়মটা কি, যেটা হচ্ছে ন্যারেশন চেঞ্জের আসল নিয়ম, যাকে গাছ নিয়ম বলবো আমরা। তাহলে আজকে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি দেখাবো যে ন্যারেশন চেঞ্জে যখন এই রিপোর্টেড স্পিচটা যখন এই ইনভার্ট কমার মধ্যে যেটা রয়েছে সেটা যদি অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট হয় বা সাধারণ বাক্য হয়, কি করে বুঝবে? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে সাহায্যকারী ক্রিয়া বা মূল ক্রিয়া থাকবে, তারপরে শেষে ফুল স্টপ থাকবে, তখনই জানবো যে সেটা হচ্ছে সাধারণ বাক্য। তো সেই সাধারণ বাক্য যখনই থাকবে তখন সে কোন কোন নিয়ম আমরা ফলো করবো ন্যারেশন চেঞ্জ। নাম্বার 1 রুল, যখন দেখবে যে রিপোর্টিং ভার্বটা, কি ভার্বটা? আরভি মানে কি ভার্ব? রিপোর্টিং ভার্ব। যে যে ভার্বটা ব্যবহার করে বক্তা কথাটা বলছে এখানে সেটা হলো রিপোর্টিং ভার্ব। আর ভিটি সে টু থাকলে পরে তখন টেল হবে, সেজ টু থাকলে টেলস হয়ে যাবে, আর সেড টু থাকলে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। এই কথাটা আগে মাথায় নিয়ে হবে। তাহলে একটা দেখাই এখানে, তাহলে আমরা বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন থাকবে এই রিপোর্টেড স্পিচের বাক্যটা, তখন ন্যারেশন চেঞ্জে কোন কোন নিয়ম ফলো করব, স্টেপ বাই স্টেপ দেখে যাবে। এর আগেও আমি একটা ন্যারেশন চেঞ্জের ভিডিও আপলোড করেছি, কিন্তু সেগুলো অনেক আগে করেছি, তো সেগুলো তখন আমার কাছে ক্যামেরা থাকে ঠিকঠাক করে, যে হোক মোটামুটি করে সেগুলো করা হয়েছে, এগুলো ভালো করে দেখে নাও। এটা যদি থাকতো ধরো রাম সেড টু মি, এটা ধরো আছে রাম সেড টু মি, রাম আমাকে বলেছিল যে আই এম ইল, এটা ডাইরেক্ট ন্যারেশন রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ যে এটা ইনভার্টেড কমার মধ্যে রয়েছে, তাহলে ন্যারেশন চেঞ্জ করতে হবে মানে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টলি করতে হবে। তখন তোমরা কি করবো? উত্তরটা হবে রাম সেড টু আছে, এখানে সেড টু থাকলে কি করতে বলছে? সেড টু থাকলে টোল্ড করতে বলছে। টোল্ড কেন হলো? সে এর পাস্ট টেন্স রয়েছে সেইড, তাই টেলেরও পাস্ট টেন্স হচ্ছে টোল্ড। আশা করছি বুঝতে পারলে। টোল্ড মি, তাহলে এই যে সেড টু এর বদলে কি বসে গেল? টোল্ড বসে গেল। এটা যদি সেজ টু থাকতো তাহলে টেলস হতো, এটা যদি সে টু থাকতো তাহলে কি বসতো? টেল হয়ে যেত। আশা করছি বুঝতে পারলে। এরপরে যদি দেখি এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য, বারবার করে কেন বলছি? কারণ এইটার উপরে নির্ভর করছে তুমি কোন নিয়ম ফলো করবে। তাহলে এইটা যদি সাধারণ বাক্য হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে সাহায্যকারী ক্রিয়া বা মূল ক্রিয়া, শেষে ফুল স্টপ থাকলে সাধারণ বাক্য বলে থাকে। তখন আমরা এই নিয়মটা ফলো করব যে সে টু থাকলে টেল, সেজ টু থাকলে টেল, সেড টু থাকলে টোল্ড। এখানে রাম সেড টু মি আছে, তাই রাম টোল্ড মি করে দিলাম। আশা করছি বুঝতে পারলে। নাম্বার 2 রুল কি করব? নাম্বার 2 ইনভার্টেড কমা রয়েছে না, এই ইনভার্টেড কমা তো ডাইরেক্ট স্পিচের লক্ষণ, সেটাকে ইনডাইরেক্ট স্পিচে করতে হবে। তখন কি করতে হবে? ইনভার্টেড কমাটা আমরা তুলে দেবো। ইনভার্টেড কমাটা তুলে দিয়ে কি বসাবো? দ্যাট বসাবো। অন্য কালি ইউজ করছি তোমাদের সুবিধার্থে। তাহলে রাম টোল্ড মি দ্যাট, ইনভার্টেড কমা উঠে গেল, এর বদলে দ্যাট বসবে। তাহলে তৃতীয় নম্বর নিয়ম যে ইনভার্টেড কমাটা উঠে গিয়ে কি বসবে?
দ্যাট বসবে। কিটা উঠে যাবে, এই যে ইনভার্টেড কমা 66 99 মনে রাখার জন্য বলছি, এটা উঠে যাবে এবং কি বসবে, দ্যাট বসবে। এটা কিন্তু সাধারণ বাক্যের ক্ষেত্রে বসবে দ্যাটটা। এখন সাধারণ বাক্যের কথা বলছি, যখন রিপোর্টের স্পিচটা সাধারণ বাক্যে থাকবে। বারবার করে কেন বলছি, এরপরে 3 নম্বর রুল তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে নিতে পারো বা বারবার করে ভিডিওটা দেখতে পারো। ইট উইল বি হেল্পফুল টু ইউ। হেল্পফুল তো হবে, আই শিওর অ্যান্ড আই গ্যারান্টি ইট। শিওরলি আমি বলছি যে বারবার করে যদি এই ভিডিওটা দেখো বা একবার দেখলে আশা করছি বুঝতে পেরে যাবে মেসেজে। তাহলে রাম টোল্ড মি দ্যাট, দ্যাট হয়ে গেল, এতদূর পর্যন্ত হয়ে গেল দুটো রুল। এখানে আইটাকে কি করবো, আইটাকে আই এ রাখবো না অন্য কিছু করবো? এখানটায় কথা বলি তৃতীয় নম্বর রুল। তৃতীয় নম্বর রুল হচ্ছে যে কে কথা বলছে, কাকে বলছে, আর কার উদ্দেশ্যে বলছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। বুঝছো? কে বলছে, তাহলে রাম বলছে, রাম সেড টু মি, কাকে বলছে, আমাকে বলছে। তাহলে কে বলছে, রাম বলছে, কাকে বলছে, আমাকে বলছে, কার উদ্দেশ্য করে বলছে, আই এম ইল, রাম নিজের উদ্দেশ্যেই বলছে, রাম নিজের উদ্দেশ্যেই বলছে। এটা কিন্তু মাথায় রাখতে হবে সবসময়। সেই অনুযায়ী প্রোনাউনটি চেঞ্জ হবে। এই আইটা কি, আইটা হচ্ছে প্রোনাউন। আইটা রামের বদলে বসেছে, নাউনের বদলে যে শব্দ বসে তাকে কি বলে, প্রোনাউন বলে। পার্টস অফ স্পিচ কিন্তু মাথায় সবসময় রাখতে হবে। তাহলে রাম টোল্ড মি দ্যাট এত পর্যন্ত হয়েছে। এরপরে আইটা কি হয়ে যাবে, রাম বলছে, রাম বলছে কথাটা, তাই আইটা কি হয়ে যাবে, এখানে রাম বলছে কথাটা, আইটা কি, আইটা রাম, তাই আইটা কি হয়ে যাবে, হি হয়ে যাবে। এটা ছেলে বলে হি হলো, এটা যদি মেয়ে থাকতো, সীতা থাকতো, তাহলে কিন্তু সি হতো। আশা করছি বুঝতে পারছো। এটা যদি দা বয়েস থাকতো, অনেক কিছু থাকতো, তাহলে এটা দে হতো। এটা যদি বস্তু থাকতো তাহলে এটা ইট হতো। আশা করছি বুঝতে পারছো। তাহলে রাম টোল্ড মি দ্যাট হি এতটা পর্যন্ত হলো। এরপরে অ্যামটা কি করব আমরা, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম। দেখো নাম্বার 4। এরপরে টেন্সের খেলাটা খেলতে হবে। কিসের খেলা, টেন্সের খেলা। সেটা আবার কোন ধরনের খেলা স্যার? এখানে রিপোর্টিং ভার্বটি লক্ষ্য করতে হবে। তাহলে এই একদিকে লিখছি রিপোর্টিং ভার্ব, মানে রিপোর্টিং ভার্ব মানে ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি রয়েছে, ইনভার্টেড কমার বাইরে যে ভার্বটি রয়েছে বা যে ভার্বটি ব্যবহার করে বক্তা কথাটি বলছে তাকে রিপোর্টিং ভার্ব বলছে। রিপোর্টিং ভার্ব সংক্ষেপে আরবিটি, আর একদিকটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এটা টেন্স। কোন টেন্স কি হবে? রিপোর্টিং ভার্বটি যদি, এই যে রিপোর্টিং ভার্বটি, প্রথমে বলি রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে, এই রিপোর্টিং ভার্বটি যদি থাকে প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, নো চেঞ্জ। মানে যা থাকবে তাই থাকবে। আচ্ছা তুমি বুঝতে পারছো না? এত বোঝা, এটা মুছিয়ে দাও। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি দেখো যে প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে আছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আমি এটা দেখাই, না দেখালে কিন্তু এক্সাম্পল না দেখালে বুঝতে পারবো না। তাহলে ওটাকে নিচ্ছি, রাম সেজ করে নিচ্ছি, রাম সেজ টু মি আই এম ইল। ওকে, তাহলে এটা আনসার করবো। তাহলে প্রথমেই দেখো আমরা দেখছি যে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম ফলো করব নারেশন চেঞ্জ করার সময়। রাম সেজ টু রয়েছে, তাই এখানে সেজ টুর বদলে কি করব, টেলস। যদি শুধু সেজ থাকতো তাহলে সেজে লিখে দিতাম। রাম টেলস মি, ইনভার্টেড কমার উঠে গিয়ে কি বসবে, দ্যাট। এরপরে কে কাকে কথা বলছে, রাম বলছে, তাহলে আইটা কি হয়ে যাবে, হি। এরপর টেন্সের খেলাটা, রিপোর্টিং ভার্বটি আমরা দেখছি, রিপোর্টিং ভার্বটি প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে। তাহলে এখানে দেখছি রাম সাবজেক্ট আর সেজটা হলো মূল ভার্ব, মূল ভার্বের শেষে এস বা ইস যোগ আছে, তাহলে জানবো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে যদি কর্তা হয়, যদি কর্তাটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে রামটা আমি আমরাও নয়, ফার্স্ট পারসন নয়, তুমি তো আমরাও নয়, তাহলে ফার্স্ট পারসনও নয়, সেকেন্ড পারসনও নয়, তাহলে কোন পারসন, তাহলে তো
বলবে থার্ড পারসন কোন নাম্বার, একজন বসেছে তাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে কি যোগ হবে, এস বা ইএস যোগ রয়েছে শেষ। তাই আমরা বুঝতে পারছি যে রিপোর্টিং ভার্বটি কোন টেন্সে রয়েছে, প্রেজেন্ট টেন্সে রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচের কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হবে না, মানে এখানে যে টেন্সেই আছে সেই টেন্সেই থাকবে। তাহলে অ্যামটা কোন টেন্স, অ্যামটা তোমরা বলবে প্রেজেন্ট টেন্স। অ্যামটা কোথা থেকে এসেছে, বি থেকে, বি বি এটা বি এরই একটা রূপ। তাহলে এখানে এম আছে মানে কি, হয় এম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে, নির্ভর করছে সাবজেক্টের উপরে। বুঝতে পেরেছো? তাহলে এখানে আয়ের পরে এম হয়েছে, আমি হই, তাহলে হি এর পরে কি হবে, এটা তো হি হয়ে গেছে এখানে, কারণ এটা চেঞ্জ হয়ে গেছে, আইটা হি হয়ে গেছে, তাহলে আয়ের পরে এম ছিল, তাহলে হি এর পরে কি হবে, হি এর পরে তো এম হবে না, তাহলে সে হয়, হি এর পরে কি হবে, একজনের পরে ইজ বসে, এটা যদি দিয়ে থাকতো তাহলে আর হতো হি ইজ ইল। আশা রাখছি বুঝতে পারলে। আর উদাহরণ দিয়ে দেখেন তাহলে সোজা হয়ে যাবে। এটা যদি থাকতো যে রাম উইল সে আই এম ইল, রাম বলবে যে আমি অসুস্থ, এটা কি হবে, এটাকে মুছে দিই, 3 নম্বর ভুলটা লক্ষ্য করো, রাম উইল সে আই এম ইল, তাহলে এটা কি হবে, তখন তোমরা বলবে যে এখানে কোনো নেই, তাহলে লিখে আমরা একটা সাধারণ বাক্য দেখে নিলাম, তারপরে রাম উইল সেটা উইল সে করে দিলাম, এখানে সে টু নেই, সেজ টু নেই, সেড টু নেই, তাই যা আছে তাই লিখে নিলাম। ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসবে, আইটা কে বলছে, রাম বলছে, তাই আইটা কি হয়ে গেল। এরপর টেন্সের খেলাটা খেলবো আমরা, রিপোর্টিং ভার্বটা দেখবো কোন টেন্সে রয়েছে, উইল রয়েছে, শ্যাল আর উইল মানে হচ্ছে ফিউচার টেন্স, শ্যাল আর উইল মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার স্টুডেন্ট, শ্যাল আর উইল মানে হচ্ছে ফিউচার টেন্স, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ফিউচার ইনডিফিনাইট। তাহলে রিপোর্টিং ভার্বটি যদি বললাম প্রেজেন্ট টেন্সে বা ফিউচার টেন্সে থাকে, তাহলে ফিউচার টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সেরও কিন্তু কোনো পরিবর্তন হবে না। এখানে এম রয়েছে মানে কি, হয় এম হবে, না হলে ইজ হবে, না হলে আর হবে, তাহলে আয়ের পরে এম হয়েছিল, হি এর পরে কি হবে, ইজ হবে, হি ইজ ইল। আশা রাখছি বুঝতে পারলে। তোমরা বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, আমি কিন্তু তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এরপরে নিয়মটা দেখো, তাহলে প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকলে কোনো চেঞ্জ হবে না। এরপরে এগুলোকে মুছে দিই, তাহলে তোমরা বুঝতে ভুল হবে। এরপরে রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু সেই অনুযায়ী পাস্ট টেন্স হবে। এরপরে আমি বলছি যে রিপোর্টিং ভার্বটি যদি দেখো যে পাস্ট টেন্সে রয়েছে, এই রিপোর্টিং ভার্বটি যদি দেখো যে পাস্ট টেন্সে রয়েছে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কিন্তু কোন টেন্সে হয়ে যাবে, তখন কিন্তু পাস্ট টেন্সেই হয়ে যাবে। এটা দেখায়, ওইটাই দেখায়, রাম সেড টু সীতা, রাম সীতাকে বলেছিল আই হেট ইউ, এটা একটু আলাদা রকমের দিক, তোমাকে বোঝার সুবিধার্থে আমি তোমাকে ঘৃণা করি, সরি এটাকে দেব না, অন্য কিছু দিবি, একটা ইয়ে দিবি। রাম সেড টু মিতা, রাম মিতাকে বলেছিল যে আই হেট ইউ, তাই তো এখানে প্রথমে দেখে নিলাম যে আই সাবজেক্ট, হেডটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, সাবজেক্টের পরে মূল ভার্ব রয়েছে, শেষে ফুল স্টপ রয়েছে, তাই এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা সাধারণ বাক্য বা স্টেটমেন্ট। তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম ফলো করব। রাম সে টু থাকলে স্যার বলেছিল টোল্ড হবে, টোল্ড মিতা, ইনভার্ট কমা উঠে গিয়ে কি বসবে, দ্যাট বসবে। এরপরে কে কাকে কার উদ্দেশ্যে কথাটা বলছে, আইটা কে, এখানে আইটা রাম বলছে, তাহলে আমিটা হচ্ছে রাম, তাহলে ছেলেটা এখানে তাহলে কি হয়ে যাবে, এত পর্যন্ত হয়েছে। টেন্সের খেলাটা খেলবো, রিপোর্টিং ভার্বটি সেড রয়েছে, সে পাস্ট টেন্স, তাহলে রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচটাও কোন টেন্সে হয়ে যাবে, তোমরা বলবে পাস্ট টেন্সে হয়ে যাবে স্যার। তাহলে সেড রয়েছে, সে পাস্ট টেন্স, তাহলে হেডটা প্রেজেন্ট টেন্সে রয়েছে, হেডের পাস্ট টেন্স কি, তোমরা বলবে স্যার হেডের পাস্ট টেন্স তো হেডেড, তাহলে হি হেডেড হয়ে গেল। এরপরে কিন্তু একটা জিনিস আমি বারবার করে বলেছিলাম যে কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে, সেটা কিন্তু মাথায় রেখেই
সাবজেক্ট এবং অবজেক্টকে চেঞ্জ করতে হবে। তাহলে আই হেট, হি হেটেড, ইউটা কি হবে? ইউটা কে এখানে? ইউটা রাম বলছে মিতাকে, তাহলে এটা মিতা, মিতা তো একটা মেয়ে, আর এটা এখানে অবজেক্টের ফর্মে আসবে, তাহলে হি হেটেড, এটা মেয়ে ছেলে, এটা মেয়ে, মিতাটা মেয়ে, তাই এখানে হার হবে। স্যার সি কেন হলো না? সি তো সাবজেক্টে হবে, আর সেটা হারটা হচ্ছে অবজেক্টের রূপ, এখানে অবজেক্ট লাগবে। সে কাকে ঘৃণা করেছিল? বাংলাতে কে বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে অংশের উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাই এখানে মেয়ে আছে বলে এটা হার হলো। এটা যদি রহিম থাকতো তাহলে হিম হতো। আশা রাখছি বুঝতে পারলেন। এরপরে ধরো রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড স্পিচটিও পাস্ট টেন্সে আছে। ধরো রিপোর্টিং ভার্বটিও পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড স্পিচটাও পাস্ট টেন্সে আছে, তখন তুমি কি করবে? তখন তোমাকে কি করতে হবে? তখন রিপোর্টেড স্পিচটা কিসে পরিণত হয়ে যাবে না? পাস্ট পারফেক্ট। কি পারফেক্ট? পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের নিয়মটা কি? পাস্ট পারফেক্টের নিয়ম হচ্ছে সাবজেক্ট। পাস্ট পারফেক্ট কি করে সেন্টেন্স তৈরি করা হয়? তোমরা জানো যে অতীতকালে দুটি কাজ হয়েছিল, যে কাজটি আগে হয়েছিল সেটি পাস্ট পারফেক্ট হয়। তখন হবে সাবজেক্ট বা কর্তা বাক্যে যে কাজটি করে, তারপরে হ্যাড, তারপরে হ্যাডের পরে সবসময় ভার্বের কোন ফর্ম? থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম, যা থাকবে তাই শেষে ফুল স্টপ। আশা রাখছি বুঝতে পারলেন। এটা দেখি এটাকে চেঞ্জ করে দিও, আই হেডটাকে হেডেড করে দিই। এরপরে এটা যদি না এসে যায় তখন তুমি কি করবে? এটা পর্যন্ত হয়ে গেল। আই হেটেড ইউ, এটা দেখো এখানটা এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে তাই আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম ফলো করছি। রাম সেড বদলে টোল করে দিলাম, মিতা ইনভার্ট কমা উঠে গিয়ে দ্যাট বসিয়ে দিলাম, তারপর আইটা কি হয়ে গেল। এরপর টেন্সের খেলাটা খেলতে হবে। টেন্সে দেখো এইটা রয়েছে সেড, পাস্ট টেন্সে রয়েছে সেড পাস্ট টেন্স, আর এটা হচ্ছে হেডেড পাস্ট টেন্স হেডেড। তাহলে কি বললাম যে রিপোর্টিং ভার্বটি এবং রিপোর্টেড স্পিচটি, রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ দুটোই পাস্ট টেন্সে রয়েছে স্যার। তাহলে এটা আমরা কি করব? এখানে কি করব খুঁজে পাচ্ছি না। তখন এখানে কোন টেন্স ব্যবহার করা হবে? এখানে যে টেন্সটি ব্যবহার করা হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। পাস্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার কি স্যার? প্রথমে সাবজেক্ট হয়, তারপরে হ্যাড হয়, সাবজেক্টের পরে হ্যাড বসালাম, কি হ্যাড, তারপরে মূল ভার্বের থার্ড ফর্ম। হেডের থার্ড ফর্ম কি? হেডের যাদের ইডি আছে, যে সমস্ত ভার্বগুলো শেষে ইডি হয় তাদের থার্ড ফর্মটাও জেনারেলি সেরকমই হয়। কি হ্যাড হেডেড হয়ে গেল। কি হ্যাড হেডেড, ইউটা কি হয়ে যাবে? ইউটা হয়ে যাবে, কাকে বলছে? মিতাকে বলছে, তাহলে মেয়েটাকে বলছে, তাহলে হাত হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারলে এটা? তাহলে দুটো যদি পাস্ট টেন্স থাকে তাহলে এখানে পাস্ট পারফেক্ট করে দিতে হবে। এটা সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস মূল ভার্বের থার্ড ফর্ম। আর কে কাকে কার উদ্দেশ্যে কথাটি বলছে সেগুলো কিন্তু চেঞ্জ হবে বরাবরই। এর পরের রুল চলে আসি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল, পরের রুল। এরপরে যদি দেখি যে রিপোর্টিং ভার্বটি, রিপোর্টিং ভার্বটি এখানে রেখে দিলাম, এটা এই সেন্টেন্সটা রিপোর্টিং ভার্বটি যদি দেখো যে সরি রিপোর্টেড স্পিচটি, রিপোর্টেড স্পিচ মানে যে কথাটা বলছে আর কি ইনভার্টেড কমার মধ্যে যে স্পিচটা থাকবে সেটা যদি নিত্য সত্য, চিরসত্য বা নিত্য অভ্যাস হয়। নিত্য সত্য হতে পারে যেমন দ্য আর্থ ইজ রাউন্ড, দ্য আর্থ ইজ রাউন্ড, পৃথিবী হচ্ছে গোল। তাহলে এটা তো চিরদিনই গোল, আগে ছিল এখন নেই এমন তো কোনো মানে নেই, যদি একটু কমলা লেবুর মতো। পৃথিবী হচ্ছে গোল, এটা নিত্য সত্য, চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তারপরে হচ্ছে যে সায়েন্টিফিক ট্রুথ, যেমন হচ্ছে যে তেল জলে ভাসে। মহান ব্যক্তির বাণী, তাহলে কি কি? নিত্য সত্য, চিরসত্য, চিরদিন সত্য যেগুলো। নিত্য অভ্যাস, প্রত্যেকদিন। আমার দাদু সকালে রোজ ঘুম থেকে ওঠে, আমি রোজ সকালে স্কুলে যাই, আমি রোজ দুটোর সময় লাঞ্চ করি, এগুলো নিত্য অভ্যাস। সত্য, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য যেগুলো, তেল জলে ভাসে। পৃথিবী প্রত্যেকটি বস্তুকে তার নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। মহান ব্যক্তির বাণী, মহান ব্যক্তির বাণী, মহান ব্যক্তির যে বাণীগুলো, যেমন হয়তো
সুন্দর হচ্ছে সত্য, সত্যই হচ্ছে সুন্দর, ঠিক আছে। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর, মানুষই হচ্ছে ভগবানের রূপ। এই সমস্ত কথাগুলো যদি থাকে এই ইনডাইরেক্ট এই ইনভার্টেড কমার মধ্যে রিপোর্টেড স্পিচে, তাহলে সেটার কোনো চেঞ্জ হবে না। এটা যেরকম আছে সেরকমই থেকে যাবে, কোনো চেঞ্জ হবে না। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ করলে কি হবে? তোমরা বলবে এটা অ্যাসাইভ সেন্টেন্সে রয়েছে, তাই কি করবো? রাম সেড টু, তাহলে কি হয়ে যাবে? টোল্ড করে দিলাম। মিতা ইনভার্টেড কমার উঠে গিয়ে দ্যাট, তাহলে এটা দেখছি যে নিত্য সত্য, চির সত্য, এটা চির সত্য, যে পৃথিবী হচ্ছে রাউন্ড, তাহলে এটা কোনো চেঞ্জ হবে না। দ্য আর্থ ইজ রাউন্ড। এটা যদি হতো বিউটি ইজ ট্রুথ, তখন কি হতো? দ্যাট বিউটি ইজ ট্রুথ, কোনো চেঞ্জ হতো না। এটা যদি ওয়াজ করে দিতে তাহলে কি প্রবলেমটা হতো? এখানে পাস্ট টেন্স আছে, তোমরা কি করতে? এখানে পাস্ট টেন্স ইজটার বদলে ওয়াজ করে দিলে, তাহলে প্রবলেমটা হতো এইটাই। প্রবলেমটা হতো এইটাই যে এটা পৃথিবী ছিল গোল, এখন আর নেই। বুঝতে পেরেছো? পুরোটা ডামাডোল হয়ে যেত। আর একটা লাস্ট নিয়মটা হচ্ছে যে তোমরা এখানে নোট ডাউন করে নিতে পারো। এরপরে আর একটা জিনিস, যে এটা মুছে দিচ্ছি শুধুমাত্র সময় বাঁচানোর জন্য। এই রিপোর্টেড স্পিচে যদি দেখো যে এই সমস্ত মডাল অক্সিলারিগুলো রয়েছে, সেটা হচ্ছে যে কুড, শুড, মাইট, ought to, must, used to, ওকে, এই সমস্ত যদি মডাল অক্সিলারিগুলো রয়েছে, এদের ক্ষেত্রেও কিন্তু কোনো চেঞ্জ হবে না। নো চেঞ্জ উইল বি দেয়ার, কোনো চেঞ্জ হবে না, কারণ এদেরকে অ্যাবসলিউট মডাল অক্সিলারি বলে। কুডের কোনো পাস্ট টেন্স হয় না, শুডের কোনো পাস্ট টেন্স হয় না, মে পাস্ট টেন্স মাইট, তাহলে মাইটের কোনো পাস্ট টেন্স হয় না, ought to এর কোনো পাস্ট টেন্স হয় না, must এর কোনো পাস্ট টেন্স হয় না, used to এদের কোনো পাস্ট টেন্স হয় না। তাই এইগুলো যদি থাকে এই রিপোর্টেড স্পিচে, তাহলে এদেরও কিন্তু কোনো চেঞ্জ হবে না। ধরো এখানে থাকলো যে ইউ শুড গেট আপ আর্লি। রাম বলছে মিতাকে তোর সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত, বা তোমার সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। তখন এটা যখনই দেখলাম যে সাধারণ বাক্য, তখন সাধারণ বাক্যে ন্যারেশন যে নিয়ম ফলো করছি, সেড টু এর বদলে টোল্ড করলাম। রাম টোল্ড, মিতা ইনভার্টেড কমা উঠে গিয়ে দ্যাট বসলো। এরপরে কিন্তু কে কাকে কার উদ্দেশ্যে কথা বলছে সেটা কিন্তু চেঞ্জ হবে। ইউ মানে কাকে বলছে? ইউ মানে মিতাকে বলছে। তাহলে মিতা হচ্ছে একটা মেয়ে, তাই সাবজেক্টের রূপে সেটা হবে সি। এরপরে কিন্তু এখানে শুড রয়েছে, তাহলে এই যে শুড, কুড, মাইট, অট টু, মাস্ট, ইউজ টু, এই মডাল অক্সিলারিগুলো থাকলে তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জে রিপোর্টেড স্পিচটা কোনো চেঞ্জ হবে না। কোনো চেঞ্জ হবে না মানে কি? এই যে প্রোনাউনগুলো চেঞ্জ হবে, বাকি সব একই থাকবে, টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে সি, এটা শুডটা শুডই হয়ে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। সি শুড গেট আপ আর্লি। তাহলে এই সমস্ত নিয়মগুলো যদি ফলো করো, তাহলে কিন্তু আশা রাখছি যে কোনো ন্যারেশন চেঞ্জের কোনো নিয়মেই কিন্তু তোমাদেরকে আর জটিলতা সৃষ্টি করতে পারবে না। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস এবং রিলেটিভসদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবে, এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, যাতে করে আমার ক্লাসের নোটিফিকেশনগুলো তোমরা পাও। আর যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট সেকশনে অবশ্যই গিয়ে জানাবে। কোনো ক্লাসের প্রয়োজন হলে আমি অবশ্যই তোমাদেরকে হেল্প করবো। অসংখ্য ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।